প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় পরিবেশ ও সম্পদ অর্থনীতি। পরিবেশ ও সম্পদ অর্থনীতির উপর এটি আমার চতুর্থ লেকচার। অবশ্য দ্বিতীয় অধ্যায়ের উপর এটা আমার দ্বিতীয় লেকচার। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। টেকসই উন্নয়নের নীতিসমূহ। বিভিন্ন দেশ ও সংস্থা টেকসই উন্নয়নের জন্য ভিন্ন ভিন্ন নীতি ঘোষণা করেছে। তবে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রামস, সংক্ষেপে ইউএনইপি, ঘোষিত নীতিসমূহ সকলের কাছে মোটামুটি গ্রহণযোগ্য, যা নিচে সংক্ষেপে তুলে ধরা হলো। 1. প্রতিটি মানুষেরই প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি স্বাস্থ্যকর ও উৎপাদনশীল জীবনের অধিকার রয়েছে। 2. বর্তমান উন্নয়ন বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন বা পরিবেশ সংক্রান্ত প্রয়োজনীয়তায় কোনো ব্যাঘাত ঘটাবে না। 3. প্রতিটি জাতিরই নিজস্ব সম্পদ ব্যবহারের সার্বভৌম অধিকার রয়েছে, তবে তা জাতীয় সীমানা পেরিয়ে পরিবেশের কোনো ক্ষতি করবে না। 4. জাতিসমূহকে আন্তর্জাতিক আইন প্রণয়ন করতে হবে, যাতে করে এক দেশের কর্মকাণ্ড অন্য দেশের পরিবেশের ক্ষতি করলে তার ক্ষতিপূরণ প্রদান করা যায়। 5. জাতিসমূহ পরিবেশ রক্ষায় বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করবে। 6. টেকসই উন্নয়ন অর্জনের জন্য পরিবেশ সংরক্ষণকে সকল উন্নয়ন কার্যক্রমের সাথে সমন্বিত করতে হবে। বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ এবং বৈষম্য হ্রাসকরণ টেকসই উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। 7. জাতিসমূহকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পৃথিবীর প্রতিবেশকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে হবে। 8. জাতিসমূহ টেকসই নয় এমন ধরনের উৎপাদন ও ভোগ হ্রাস এবং নির্মূল করবে এবং জনসংখ্যা সংক্রান্ত যথাযথ নীতি প্রণয়ন করবে। 9. পরিবেশ সংক্রান্ত আলোচনায় সংশ্লিষ্ট সকল নাগরিকের অংশগ্রহণ উত্তম। রাষ্ট্র পরিবেশ সংক্রান্ত তথ্য ব্যাপকভাবে প্রচার করবে এবং জনমনে সচেতনতা সৃষ্টি করবে। 10. জাতিসমূহ কার্যকরী পরিবেশ আইন প্রণয়ন করবে এবং জাতীয় আইনসমূহ সংশোধন করবে, যাতে দূষণ ও অন্যান্য পরিবেশগত ক্ষয়ক্ষতির কারণে ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ প্রদান করা যায়। 11. একটি আন্তর্জাতিক মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়নে জাতিসমূহ সহযোগিতা করবে, যা সকল দেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়নের দিকে পরিচালিত করবে। পরিবেশ সংক্রান্ত নীতি আন্তর্জাতিক বাণিজ্যকে অযাচিতভাবে বাধাগ্রস্ত করবে না। 12. সাধারণভাবে দূষণকারী দূষণের ব্যয় বহন করবে। 13. এক দেশ অপর দেশকে পরিবেশের আন্তর্জাতিক সীমানা অতিক্রমকারী যে কোনো ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করবে। 14. টেকসই উন্নয়নের জন্য সমস্যার বৈজ্ঞানিক অনুসন্ধান অত্যাবশ্যক। টেকসইতার লক্ষ্য পূরণের জন্য জাতিসমূহের উচিত হবে পরস্পরের সাথে জ্ঞান এবং উদ্ভাবনী প্রযুক্তি শেয়ার করা। 15. টেকসই উন্নয়নের জন্য নারীর পূর্ণ অংশগ্রহণ অত্যাবশ্যক। তরুণদের সৃজনশীলতা, আদর্শ ও সাহসিকতা এবং একই সাথে
আদিবাসীদের জ্ঞানও প্রয়োজনীয়। জাতিসমূহকে আদিবাসীদের অধিকার সংরক্ষণ করতে হবে। টেকসই উন্নয়নের 3টি উপাদান বা স্তম্ভ। টেকসই অর্থনৈতিক উন্নয়ন 3টি শক্তিশালী উপাদান বা স্তম্ভের উপর নির্ভরশীল। এগুলো হলো অর্থনৈতিক টেকসইতা, পরিবেশগত টেকসইতা এবং সামাজিক টেকসইতা। অর্থনৈতিক টেকসইতা। একটি ব্যবস্থা অর্থনৈতিকভাবে তখনই টেকসই হবে যখন তা নিরবচ্ছিন্নভাবে দ্রব্য ও সেবা উৎপাদন করতে সক্ষম হয়, ভোগ ও বন্টন ব্যবস্থায় সমতা থাকে, মূলধন ও শ্রম ব্যবস্থাপনায় দক্ষতা থাকে, বহিঃস্থ ঋণ সর্বদা সহনীয় পর্যায়ে থাকে এবং অর্থনীতির বিভিন্ন খাতের মধ্যে ভারসাম্য থাকে। পরিবেশগত টেকসইতা। পরিবেশগতভাবে একটি ব্যবস্থা তখনই স্থিতিশীল হবে যদি পরিবেশের সম্পদের ভিত্তি স্থিতিশীল থাকে। পরিবেশগত টেকসইতা অর্জিত হলে বায়ুমণ্ডল থাকবে স্থিতিশীল, জীববৈচিত্র্য সংরক্ষিত হয় এবং প্রতিবেশের সকল কর্মকাণ্ড স্বাভাবিকভাবে পরিচালিত হয়। পরিবেশগত টেকসইতা 3টি বিষয়ের উপর নির্ভর করে। এগুলো হলো নবায়নযোগ্য সম্পদের পরিমিত আহরণ, মনুষ্য সৃষ্ট বর্জ্যের পরিমাণ যেন পরিবেশের আত্তীকরণ সক্ষমতাকে অতিক্রম না করে এবং অনবায়নযোগ্য সম্পদ এমনভাবে আহরণ করা যাতে এর বিকল্প সম্পদের পেছনে পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করা যায়। সামাজিক টেকসইতা। সামাজিক টেকসইতার প্রধান কয়েকটি শর্ত হল লিঙ্গ সমতা, দারিদ্র্যহীনতা, স্বাস্থ্য ও শিক্ষার মতো সামাজিক সেবার পর্যাপ্ত ব্যবস্থা, রাজনৈতিক স্বচ্ছতা এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সকলের অংশগ্রহণ। উপরোক্ত 3টি ক্ষেত্রে একযোগে টেকসইতা অর্জিত হলেই কেবল একটি অর্থনীতি টেকসই হবে। 3টি স্তম্ভের একটি স্তম্ভ দুর্বল হলেও টেকসই উন্নয়ন নিশ্চিত করা যাবে না। এই স্তম্ভগুলো যত শক্তিশালী হবে, সামগ্রিক অর্থনীতিও ততই শক্তিশালী হবে। তাই বলা যায় টেকসই উন্নয়ন একটি বহুমাত্রিক ধারণা। টেকসই ভোগ ও উৎপাদন। ভোগ ও উৎপাদন ক্ষেত্রে টেকসইতা সামগ্রিক টেকসইতা অর্জনে খুবই গুরুত্বপূর্ণ। টেকসই ভোগ ও উৎপাদন এই ধারণাটি প্রথম উত্থাপিত হয় 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে। রিও ঘোষণায় 27টি নীতি অন্তর্ভুক্ত হয় যা টেকসই উন্নয়ন সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করে। এর মধ্যে 8 নম্বর নীতিটি ভোগ ও উৎপাদন সম্পর্কিত টেকসইতা তুলে ধরে। নীতিটি হল reduction of unsustainable patterns of production and consumption. To achieve sustainable development and a higher quality of life for all people, states should reduce and eliminate unsustainable patterns of production and consumption and promote appropriate demographic policies. এরপর 1994 সালে নরওয়ের অসলোতে অনুষ্ঠিত সরিয়া মরিয়া কনফারেন্সে টেকসই ভোগ ও উৎপাদনের একটি কার্যকরী সংজ্ঞা প্রদান করা হয়। এটি হল the use of goods and services that respond to basic needs and bring a better quality of life while minimizing the use of natural resources and toxic materials as well as emissions of waste and pollutants over the life cycle of the service or product, so as not to jeopardize the needs of future generations. অর্থাৎ টেকসই উৎপাদন হচ্ছে
সেই সমস্ত দ্রব্য সেবা ব্যবহার করা যা মৌলিক চাহিদা মেটায় এবং যাদের জীবনচক্রে প্রাকৃতিক সম্পদ ও বিষাক্ত দ্রব্যের ব্যবহার কিংবা বর্জ্য ও দূষণ নির্গমন সর্বনিম্ন এবং এর ফলে জীবন উন্নত হয় এবং একই সাথে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনসমূহ বিপদগ্রস্ত হয় না। এই সংজ্ঞায় টেকসই ভোগ ও উৎপাদনের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এগুলো হলো: 1. উৎপাদন ও ভোগের ক্ষেত্রে পরিবেশ বান্ধব দ্রব্য নিয়োজিত করা। 2. প্রাকৃতিক সম্পদ ব্যবহারে সচেতন হওয়া এবং পরিবেশ দূষণ হ্রাস করা। 3. দ্রব্যের সম্পূর্ণ জীবনচক্র বিশ্লেষণ করা এবং 4. আন্তঃপ্রজন্ম সমতা আনায়ন। টেকসই ভোগ ও উৎপাদন প্রকৃতপক্ষে মানুষের একটি জীবনশৈলীকে নির্দেশ করে, যেখানে মানুষ প্রকৃতির অধিক সান্নিধ্যে আসে এবং মানুষের দ্বারা প্রকৃতির যে রূপান্তর ঘটে তার পরিমাণ হ্রাস পায়। ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট অ্যান্ড ইকোলজিক্যাল রাকস্যাক। ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট বা প্রতিবেশগত পদাঙ্ক। ভোগের ক্ষেত্রে টেকসইতা পরিমাপ করা হয় ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট দ্বারা। একটি নির্দিষ্ট জনগোষ্ঠী তাদের ভোগ প্রক্রিয়ার দ্বারা প্রতিবেশগত উপাদান যেমন মাটি, পানি, বায়ু, গাছপালা ইত্যাদি যে পরিমাণ ব্যবহার করে বা চাহিদা অনুভব করে তার একটি পরিমাপক হচ্ছে প্রতিবেশগত পদাঙ্ক। একটি প্রতিবেশের পুনরুৎপাদন শক্তি তথা রিজেনারেশন ক্যাপাসিটি এর এককে প্ল্যানেট আর্থ প্রকাশিত হয়। অর্থাৎ ইকোলজিক্যাল ফুটপ্রিন্টের পরিমাপের একক হচ্ছে প্ল্যানেট আর্থ। উদাহরণস্বরূপ 2007 সালে বিশ্বের মানুষের ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট ছিল 1.5 প্ল্যানেট আর্থ। এর দ্বারা বোঝায় 2007 সালে সব মানুষ মিলে পৃথিবীর উৎপাদিকা শক্তির 1.5 গুণ তথা 1.5 গুণ ভোগ করেছে। এটি নির্দেশ করে 2007 সালে পৃথিবীর পরিবেশ নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাস্টেইনেবিলিটির জন্য দরকার ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট 1.0 প্ল্যানেট আর্থ এর নিচে নামিয়ে আনা। ইকোলজিক্যাল রাকস্যাক। কোনো দ্রব্য বা সেবার জীবনচক্রে পরিবেশের যে পরিমাণ উপাদান প্রকৃতি হতে আহরিত হয় তাকে বলা হয় ইকোলজিক্যাল রাকস্যাক। প্রকৃতপক্ষে একটি দ্রব্য বা সেবার উৎপাদন, বিপণন, ব্যবহার, রিসাইক্লিং ও নিষ্কাশন পর্যন্ত যে পরিমাণ বস্তু ব্যবহৃত হয় তা হতে ওই দ্রব্যে অবস্থিত বস্তুর প্রকৃত পরিমাণ বিয়োগ দিলেই পাওয়া যায় ওই দ্রব্যের ইকোলজিক্যাল রাকস্যাক। তাই ইকোলজিক্যাল রাকস্যাক দ্বারা একটি দ্রব্যের ব্যবহারের মধ্যে কি পরিমাণ প্রাকৃতিক সম্পদ লুক্কায়িত রয়েছে তা বোঝায়। যে সমস্ত দ্রব্যের ইকোলজিক্যাল রাকস্যাক বেশি তার উৎপাদন, বিপণন ও ভোগ হ্রাস করতে হবে, আর যেগুলোর ইকোলজিক্যাল রাকস্যাক কম তার উৎপাদন, বিপণন ও ভোগ বৃদ্ধি করতে হবে। উৎপাদিত প্রতিটি দ্রব্যের গায়ে ইকোলজিক্যাল রাকস্যাক মুদ্রিত থাকা উচিত, যা দেখে সচেতন ভোক্তাগণ দ্রব্য নির্বাচন করতে পারবে। দুর্বল ও সবল টেকসইতা, উইক অ্যান্ড স্ট্রং সাস্টেইনেবিলিটি। টেকসইতা নিয়ে মূলধারার অর্থনীতিবিদগণ এবং প্রতিবেশবাদী অর্থনীতিবিদগণ পরস্পর বিভক্ত। এই মতপার্থক্যের উপর ভিত্তি করে টেকসইতাকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত, দুর্বল টেকসইতা। মূলধারার অর্থনীতিবিদগণ তথা পরিবেশবাদী অর্থনীতিবিদগণ মনে করেন যে প্রাকৃতিক মূলধন এবং মানবসৃষ্ট মূলধনের সমষ্টি হচ্ছে মোট মূলধন।
তাই সাস্টেইনেবিলিটি অর্জনের জন্য মোট মূলধন মজুদ অটুট রাখাই যথেষ্ট। তারা মনে করেন যে মানবসৃষ্ট মূলধন এবং প্রাকৃতিক মূলধন পরস্পর বিকল্পনযোগ্য এবং প্রাকৃতিক মূলধনের পরিমাণ হ্রাস পেলে মানবসৃষ্ট মূলধন বৃদ্ধি করে টেকসইতা অর্জন করা সম্ভব। এক্ষেত্রে মানবসৃষ্ট মূলধনকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, সবল টেকসইতা। প্রতিবেশবাদী অর্থনীতিবিদগণ সাস্টেইনেবিলিটির শর্ত হিসেবে মোট মূলধন মজুদের পাশাপাশি প্রাকৃতিক মূলধন মজুদও অটুট রাখার কথা বলেছেন। তারা মনে করেন যে মানবসৃষ্ট মূলধন প্রাকৃতিক মূলধনের বিকল্প হতে পারে না। তারা প্রাকৃতিক সম্পদের উপর অধিক গুরুত্ব আরোপ করেন। সালে পরিবেশ অর্থনীতিবিদ ডেভিড ফেয়ার্স মত দেন যে সবল সাস্টেইনেবিলিটির শর্ত বজায় রাখা কঠিন, কারণ প্রাকৃতিক মূলধনের শূন্য বা ঋণাত্মক অবচয় হার প্রকৃতপক্ষে অসম্ভব। তাই তিনি দুর্বল টেকসইতার পক্ষে মত দেন, অর্থাৎ প্রাকৃতিক মূলধনের সাথে মানবসৃষ্ট মূলধনের ট্রেড অফ তথা বিনিময়ের পক্ষে মতামত ব্যক্ত করেছেন। যদি কোনো একটি উন্নয়ন প্রকল্পে প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অন্য কোনো প্রকল্পের মাধ্যমে মানবসৃষ্ট মূলধন বৃদ্ধি করতে হবে, অথবা প্রাকৃতিক মূলধনই বৃদ্ধির প্রকল্প হাতে নিতে হবে। 1994 সালে বেকারম্যান সবল সাস্টেইনেবিলিটির বিপক্ষে যুক্তি দিয়ে বলেন যে চরম অর্থে টেকসই উন্নয়ন নৈতিকভাবে বেমানান এবং অযৌক্তিক। তার মতে সবল সাস্টেইনেবিলিটির শর্ত অর্জন করতে গেলে মানব কল্যাণের অন্য সকল উপকরণ বিসর্জন দিতে হবে। অন্যদিকে বিখ্যাত প্রতিবেশবাদী অর্থনীতিবিদ হারম্যান ডালি 1994 সালে বলেন যে প্রকৃতি আমাদের যেসব সেবা প্রদান করে তা অদ্বিতীয় এবং তার প্রতিরূপ তৈরি করা অসম্ভব, যেমন বায়ু প্রবাহ কিংবা প্রকৃতির আত্তীকরণ সক্ষমতা। এই প্রাকৃতিক মূলধনগুলো মানবসৃষ্ট মূলধনের সাথে বিকল্পনযোগ্য নয়, বরং তারা পরস্পর পরিপূরক। সবুজ অর্থনীতি, গ্রিন ইকোনমি। পরিবেশবাদী আন্দোলন হতেই উদ্ভব ঘটেছে সবুজ অর্থনীতির। সবুজ অর্থনীতি বলতে আমরা সেই সমস্ত আলোচনাকে বুঝি যা পরিবেশের কোনরূপ ক্ষতি না করে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উপায় খুঁজে বেড়ায়। জ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসাবে স্বীকৃতি না পেলেও দিন দিন এর পরিধি বিস্তৃত হচ্ছে। মূলত প্রতিবেশবাদী অর্থনীতিবিদগণই সবুজ অর্থনীতির প্রবক্তা। সবুজ অর্থনীতির মূল লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়ন সাধন করা। সবুজ অর্থনীতিবিদগণ এমন এক জীবনশৈলীর কথা বলেন যা পরিবেশের কোনো রূপান্তর ঘটায় না। যে নীতিমালা মেনে চললে আমরা গতানুগতিক অর্থনীতিকে সবুজ অর্থনীতিতে রূপান্তর করতে পারি তার কয়েকটি এরকম। 1. জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌরশক্তি, বায়োগ্যাস ইত্যাদি নবায়নযোগ্য শক্তির ব্যবহার। 2. সবুজ দালান, যেখানে পরিবেশ বান্ধব শক্তি এবং উপাদানসমূহ ব্যবহৃত হয়। 3. বর্জ্য ব্যবস্থাপনা, যেখানে প্রচুর রিসাইক্লিং এবং টেকসই প্যাকেজিং করা হয়। 4. জৈব কৃষি তথা জৈব সার ও কীটনাশক ব্যবহার। নগর বনায়ন, পুনঃবনায়ন, বন্যপ্রাণীর বাসস্থান সংরক্ষণ, মাটির স্থিতিশীলতা রক্ষা প্রভৃতি। 5. সবুজ পরিবহন ব্যবস্থা, যেমন জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস, বিদ্যুৎ চালিত পরিবহন, ব্যক্তিগত পরিবহনের পরিবর্তে গণপরিবহন ইত্যাদি। 6. পানি ব্যবস্থাপনা তথা ব্যবহৃত পানির পুনঃব্যবহার,
বৃষ্টির পানি ব্যবহার, পানি শোধন ইত্যাদি। সাস্টেইনেবিলিটি অর্জনের বিধি। সাস্টেইনেবিলিটি হচ্ছে উন্নয়নের এমন একটি কৌশল যা সকল প্রজন্ম এবং সকল সমাজের সমতার ভিত্তিতে জীবনযাত্রার মান বজায় রাখার চেষ্টা করে। সাস্টেইনেবিলিটি অর্জন একটি জটিল প্রক্রিয়া, তাই টেকসই উন্নয়নের জন্য কিছু নিয়ম বা বিধি প্রণয়ন প্রয়োজন। তবে সাস্টেইনেবিলিটি অর্জনের বিধি প্রণয়নের ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য নীতি হচ্ছে উন্নয়ন কৌশল এমনভাবে প্রণয়ন করতে হবে যেন জনগণের জীবনযাত্রার মান এমন পর্যায়ে উন্নীত হয় যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের ভোগ অন্ততপক্ষে বর্তমান প্রজন্মের ভোগের সমপর্যায়ে রাখা যায়। পরবর্তী স্লাইডে সাস্টেইনেবিলিটি অর্জনের কয়েকটি বিধি আলোচনা করা হলো। হার্টউইক বিধি। 1977 সালে হার্টউইক সাস্টেইনেবিলিটি অর্জনের জন্য যে বিধি প্রদান করেন তা হল, যতক্ষণ পর্যন্ত আহরিত অনবায়নযোগ্য রিসোর্স ব্যবহারের মাধ্যমে প্রাপ্ত মুনাফা বা খাজনা মানবসৃষ্ট মূলধন গঠন অথবা নবায়নযোগ্য রিসোর্স পুনরুৎপাদন করার ক্ষেত্রে ব্যবহৃত হবে, ততক্ষণ পর্যন্ত প্রজন্ম ধরে ভোগ প্রবাহ স্থির থাকবে। হার্টউইক এই বিধি প্রণয়নের ক্ষেত্রে প্রাথমিকভাবে ধরে নেন যে সাস্টেইনেবিলিটি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম সমূহের স্থির ভোগ স্তর বজায় রাখা। হার্টউইক বিধির বৈশিষ্ট্য। ক, এই বিধি প্রজন্ম ধরে ভোগ স্তর অন্তত স্থির রাখার পথ নির্দেশ দেয়। খ, নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদের সাথে মানবসৃষ্ট মূলধনের ভারসাম্য রক্ষার বিষয়ে দিক নির্দেশনা দেয়। গ, অনবায়নযোগ্য সম্পদ সংরক্ষণের কোনো নির্দেশনা নেই, তাই অনবায়নযোগ্য সম্পদ ক্রমেই হ্রাস পাবে এমন ইঙ্গিত দেয়া হয়। হার্টউইক বিধির অনুমিতি। প্রাকৃতিক মূলধন মানবসৃষ্ট মূলধনের সাথে বিকল্পনযোগ্য, এই অনুমিতির ভিত্তিতেই হার্টউইক বিধি প্রণীত হয়েছে। বিধিটির সমালোচনা। ক, অনবায়নযোগ্য সম্পদ হতে প্রাপ্ত সকল মুনাফা নিরূপণ করা কষ্টসাধ্য। যেমন সুন্দরবনের বাঘ নিহত হলে কি পরিমাণ প্রাকৃতিক সম্পদ হ্রাস পেল তা নির্ণয় করা সম্ভব নয়। আবার প্রাকৃতিক গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ সরকার স্বল্প মূল্যে জনগণকে ব্যবহার করতে দেয়, তাই এক্ষেত্রে মুনাফা হিসাব করা জটিল। খ, আহরিত সকল অনবায়নযোগ্য সম্পদ মুনাফা প্রদান করে না। যেমন কিছু কিছু অনবায়নযোগ্য সম্পদ উৎপাদনে ব্যবহৃত না হয়ে সরাসরি ভোগের জন্য ব্যবহৃত হয়। যেমন সোনা, রূপা, গহনা, এগুলো গহনা হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে যা পাওয়া যায় তা হল উপযোগ, তাই বিধিটির সঠিক প্রয়োগ সহজ নয়। গ, অনবায়নযোগ্য সম্পদ মানবসৃষ্ট মূলধনের বিকল্প হতে পারে না, তাই সবল সাস্টেইনেবিলিটির সমর্থকেরা হার্টউইক বিধির বিরোধিতা করেন। তবে এত সব সমালোচনা সত্ত্বেও হার্টউইক বিধি অনবায়নযোগ্য সম্পদ ব্যবহারের একটি গাইডলাইন হিসাবে কাজ করে। দ্য সেফ মিনিমাম স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ। সিরিয়াসি ওয়ান ট্র্যাপ 1952 সালে এবং বিশপ 1978 সালে একটি ভিন্ন পদ্ধতিতে সাস্টেইনেবিলিটি অর্জনের কথা প্রস্তাব করেন। তারা বলেন যে প্রতিবেশের ক্ষয়ক্ষতির হিসাব করা সম্ভব নয়। কস্ট বেনিফিট বিশ্লেষণ পদ্ধতিতেও সম্পদের ক্ষয়ক্ষতি নিরূপণ জটিল। গ্রহণযোগ্য গণনা পদ্ধতির অনুপস্থিতিতে তাই তারা বলেন যে প্রাকৃতিক সম্পদ সমূহের একটি সর্বনিম্ন স্তর নির্ধারণ করা প্রয়োজন যাতে করে প্রতিবেশের ধারণ ক্ষমতা অটুট থাকে।
এই সর্বনিম্ন স্তরকে তারা বলেছেন সেফ মিনিমাম স্ট্যান্ডার্ড। উন্নয়ন প্রক্রিয়ায় এমনভাবে সম্পদ আহরণ করতে হবে যেন সকল সম্পদের ক্ষেত্রে এই সেফ মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় থাকে। একটি বিশেষ প্রাকৃতিক সম্পদের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে তার সেফ মিনিমাম স্ট্যান্ডার্ড নির্ধারণ করতে হবে। এটি মূলত একটি নেতিবাচক পদ্ধতি। ডালির সাস্টেনেবিলিটি বিধি। সাস্টেনেবিলিটি অর্জনের জন্য হারম্যান ডালি কয়েকটি নীতির প্রস্তাব করেন। এদের মধ্যে 4টি মৌলিক নীতি হল এরকম: ক, মানব কর্মকাণ্ড পরিবেশের ধারণ সক্ষমতাকে অতিক্রম করে যাবে না। খ, টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তির উন্নতি হতে হবে এর দক্ষতার মাপকাঠিতে। এটি পরিবেশের উপর নতুন চাপ সৃষ্টি করতে পারবে না। গ, প্রাকৃতিক সম্পদ আহরণের হার এর পুনরুৎপাদনের হারের চেয়ে বেশি হবে না এবং বর্জ্য নিঃসরণের হার প্রকৃতির শোষণ ক্ষমতার হারকে অতিক্রম করবে না। এবং ঘ, অনবায়নযোগ্য সম্পদ আহরণের হার অন্ততপক্ষে এর বিকল্প কোনো নবায়নযোগ্য সম্পদ নবায়নের হারের সমান হতে হবে। সাস্টেনেবিলিটি পরিমাপ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ুর পরিবর্তন মানব সম্প্রদায়কে ব্যাপকভাবে উদ্বিগ্ন করে তুলেছে। ধরিত্রীর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে উৎকণ্ঠা। সম্ভাব্য খারাপ পরিণতি হতে রক্ষা পাওয়ার একটি কার্যকর উপায় হচ্ছে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সকল দেশ ও প্রতিষ্ঠান সমূহকে টেকসই উন্নয়ন কার্যকর করার জন্য উৎসাহিত করছে। তবে কোন দেশ কতটুকু টেকসই উন্নয়ন অর্জন করল এবং টেকসই উন্নয়নে জাতিসমূহের আপেক্ষিক অবস্থান কি তা জানার জন্য টেকসই উন্নয়ন বা সাস্টেনেবিলিটি পরিমাপ করা আবশ্যক। এক্ষেত্রে সাস্টেনেবিলিটি সূচকই হল বহুল ব্যবহৃত হাতিয়ার। সাস্টেনেবিলিটি পরিমাপ করা সহজ নয়, কারণ এটি একটি বহুমাত্রিক ধারণা, মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট। অর্থনৈতিক লক্ষ্যের পাশাপাশি এর রয়েছে পরিবেশগত ও সামাজিক লক্ষ্য। অর্থনৈতিক লক্ষ্য অর্জন পরিমাপ করা তুলনামূলকভাবে সহজ হলেও পরিবেশগত ও সামাজিক লক্ষ্য অর্জন পরিমাপ খুব জটিল প্রক্রিয়া। তাছাড়া সাস্টেনেবিলিটি আন্তঃপ্রজন্ম সমতাকে গুরুত্ব দেয়। একটি দেশের উন্নয়ন প্রচেষ্টা আন্তঃপ্রজন্ম সমতা কতটুকু অর্জন করছে তা গণনা করাও খুব কষ্টসাধ্য ব্যাপার। 1992 সালে ব্রাজিলের ধরিত্রী সম্মেলনে ঘোষিত এজেন্ডা 21 এ জাতিসমূহকে তাদের নিজস্ব টেকসই উন্নয়ন সূচক গঠনের তাগিদ দেয়া হয়। একই সাথে জাতিসংঘ কমিশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সংক্ষেপে CSD গঠন করে, যা 1995 সালে টেকসই উন্নয়ন সূচক এর একটি খসড়া প্রস্তুত করে। এতে টেকসই উন্নয়ন পরিমাপের 134টি সূচক অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রয়োগের বাস্তবতা বিবেচনায় CSD 1999-2000 সালে 58টি সূচক অন্তর্ভুক্ত করে দ্বিতীয় খসড়া প্রদান করে। এরপর 2007 সালে CSD তৃতীয় দফায় টেকসই উন্নয়ন সূচক এ 50টি প্রধান সূচক চিহ্নিত করে, যদিও এতে মোট সূচক ছিল 96টি। সূচকগুলোকে 14টি থিমে বিভক্ত করা হয়, যা নিম্নরূপ: দারিদ্র্য, শাসন ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, জনমিতিক অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, বায়ুমণ্ডল, ভূমি, সমুদ্র ও সমুদ্র তটভূমি, সুপেয় পানি, জীববৈচিত্র্য, অর্থনৈতিক উন্নয়ন, বৈশ্বিক অর্থনীতিতে অংশীদারিত্ব,
এবং ভোগ ও উৎপাদনের ধরন। 1999 সালে কয়েকটি প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় আরেকটি সূচক প্রকাশিত হয় যার নাম পরিবেশগত সাস্টেইনেবিলিটি সূচক, এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি ইন্ডেক্স। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইয়েল ইউনিভার্সিটির ইয়েল সেন্টার ফর এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি, কলম্বিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স ইনফরমেশন নেটওয়ার্ক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং ইটালি ভিত্তিক জয়েন্ট রিসার্চ সেন্টার ইউরোপিয়ান কমিশন। 2005 সালে প্রকাশিত পরিবেশগত সাস্টেইনেবিলিটি সূচকে 76টি সূচক ছিল, যারা আবার 21টি খাতে বিভক্ত ছিল। 146টি দেশে এই সূচকের মাধ্যমে সাস্টেইনেবিলিটি পরিমাপ করা হয়। র্যাঙ্কিংয়ে প্রথম কয়েকটি দেশ হল ফিনল্যান্ড, নরওয়ে, উরুগুয়ে, সুইডেন ও আইসল্যান্ড। র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন অবস্থানে ছিল উত্তর কোরিয়া, ইরাক, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা বাড়িতে নিয়মিত চর্চা করবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সুস্থ থাকবে, অন্যকেও সুস্থ থাকতে সাহায্য করবে।